শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন যে শোনা যাচ্ছে কিনা। ওয়ালাইকুম আসসালাম। দেখেন, আজকে পড়ব হচ্ছে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ। এই কম্পাউন্ড ইন্টারেস্ট জিনিসটা মজার। এখানে খুব পরিশ্রম নাই, ঠিক আছে। লিখিততে এই ধরনের ম্যাথ আসলে তেমন পরিশ্রম নাই। এই আর কি হচ্ছে আপনার একটু বড় বড় ক্যালকুলেশন থাকে, সেগুলো সবসময় যে থাকে এমন না, যে কিছু সংখ্যা দিবে এমন পরীক্ষক ইচ্ছা করে যে যেখানে দশমিক আসতে পারে বা অনেক বড় সংখ্যা হইতে পারে। তাছাড়া ওভারঅল পুরো ব্যাপারটাই খুবই ইন্টারেস্টিং। এখানে খুব বেশি চিন্তা করতে হয় না, সূত্রতে বসায় দিব, উত্তরে এসে পড়বে, ঠিক আছে। এখানে কোনো প্যারা নাই। 1 নম্বর প্রশ্নটা দেখেন, এটা ক্লাস 8-এর একটা প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা এই প্রশ্নের আদলে আরেকটা প্রশ্ন, সেটা বাংলাদেশে প্রিলিমিনারিতে আসছে, ইভেন লিখিত পরীক্ষাতেও আসছে, ঠিক আছে। সিনিয়র অফিসারের পরীক্ষাতেও এই টাইপের একটা মাথায় আসছে 2018 কি 19 ভিত্তিকের একটা পরীক্ষায়। তারপরে বিআইবিএম এর পরীক্ষাতেও এখান থেকে অফিসার কি ক্যাশ অফিসারের একটা রিটেনে বোধহয় এই টাইপের একটা ম্যাথ ছিল, ঠিক আছে। তো এখানে কি বলা হচ্ছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে, এখানে মুনাফা আসলে হবে কথাটা, ঠিক আছে, মূলধন হবে না। এখানে হবে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে মূলধন বা সুদে আসলে বা মুনাফা আসলে 6,500 টাকা, আবার 2 বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন 6,760 টাকা হলে মূলধন কত। এখানে আসলে কথা ঠিকই আছে, বলতে গেলে কথা ঠিকই আছে। কাহিনীটা হচ্ছে বাংলা ভাষাটা আমরা ঠিক বাংলায় কথা বলি, ঠিক আছে, কিন্তু বাংলা গ্রামার বা বাংলা ভাষায় আমাদের দক্ষতাটাও এরকম খুব বেশি না, ঠিক আছে। এখানে খেয়াল করে দেখেন, এই যে কথাটা লেখছে যে একই হার মুনাফায় কোনো মূলধনের 1 বছরান্তে মূলধন, এই মূলধন দ্বারা বোঝাচ্ছে মুনাফা আসল অর্থাৎ অ্যামাউন্টটাকে, সুদ আসল দুইটাকেই বোঝাচ্ছে। কারণ আপনি যখন একটা নির্দিষ্ট পরিমাণ টাকা 1 বছর সুদে খাটাবেন, তখন সেখান থেকে শুধু আপনার মূলধনই আসবে না, মূলধন তো আসবেই, পাশাপাশি কি আসবে, সুদও আসবে। তার এখানে এই মূলধন দ্বারা ওরা মূলত মুনাফা আসল বা সুদে আসলে এই যে 6,500 টাকা বোঝাচ্ছে। আবার 2 বছরে সেটা সুদে আসলে কত হবে, 6,760 টাকা হবে। তো জিজ্ঞাসা করছে যে ভাই আপনার মূলধন কত, এটা বের করে রাখেন, মূলধন কত এটা বের করতে হবে। তো এই প্রশ্নে মোটামুটি কিছুই দেওয়া নাই, মূলধন কত এটা বের করতে হবে, এটা দেওয়া নাই। আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টের রেট অফ ইন্টারেস্ট, সেটাও আমার দেওয়া নেই। অর্থাৎ সুদের হার কত, কত পার্সেন্ট হার সুদ, এটা আমার এই প্রশ্নে দেওয়া নেই। তার দুইটা গুরুত্বপূর্ণ জিনিস মিসিং আছে, দুইটাকে আমার এখন ধরে নেওয়া লাগবে। ঠিক আছে, আমরা যদি ধরি আসল হচ্ছে পি টাকা, সুদের হার এইটাকে আমরা ধরলাম R%, ঠিক আছে। তাহলে আসল ধরলাম পি টাকা এবং সুদের হার ধরলাম হচ্ছে R%, ঠিক আছে। এখন এই যে প্রথম শর্ত, যে 1 বছরে একটা সার্টেন টাকা আমার সুদে আসলে 6,500 টাকা হচ্ছে, তাই না। তাহলে আমরা কম্পাউন্ড অ্যামাউন্টের যে সূত্রটা জানি সেটা প্রয়োগ করতে পারি। এখানে যেহেতু প্রথমে এই কথাটা বলা আছে, সো আমরা লিখতে পারি যে প্রথম শর্ত মতে কম্পাউন্ড অ্যামাউন্টের ফর্মুলা কি আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে এই যে প্রিন্সিপাল ইনটু
ওয়ান প্লাস রেট পার্সেন্ট, ওপরে কি থাকে, টাইম থাকে, এন, এন মানে হচ্ছে টাইম। তো টাইম এখানে কত, 1 বছর। সো এখানে 1 দিলেও হয়, না দিলেও হয়, সমান সমান আমার কম্পাউন্ড অ্যামাউন্ট কত আসতেছে, এই যে 6,500 টাকা 1 বছরে, 6,500। ঠিক আছে, এইটারে আমরা মানব 1 নম্বর সমীকরণ। এখন আসেন আরেকটা শর্ত আছে, দ্বিতীয় শর্ত মতে সেম ফর্মুলা, কম্পাউন্ড অ্যামাউন্টের সূত্র হচ্ছে এই যে প্রিন্সিপাল ইন্টু 1 প্লাস এই যে রেট পার্সেন্ট, এখানে যেহেতু বছর 2টা, তাই এখানে পাওয়ার কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। 2 বছরে কত টাকা হয়ে যাবে, এই যে এরা বলতেছে যে 6,760 টাকা হবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, তাহলে এরপরে আর আমরা কোনো কিছু করতে পারতেছি না, এই পর্যন্তই আমাদের দৌড়, মানে যা দেওয়া আছে এ পর্যন্ত আমরা লিখলাম। এখন কথা হচ্ছে যে এখানে কোনো কিছু দিয়ে যোগও করতে হবে না, গুণও করতে হবে না, বিয়োগও করতে হবে না, করতে হবে কি ভাগ। এটা আপনি মানে এই এই ইকুয়েশন দাঁড় করানোর পরে বুঝতে পারবেন যে আসলে আপনাকে কি করতে হবে, কারণ এখানে আর আপনার তো অন্য কোনো কিছু করার দরকার নাই, আপনি অন্য চাইলে অন্য কোনো কিছু করতে পারবেন না। আপনি দেখে এখানে যোগও করতে পারবেন না, বিয়োগও করতে পারবেন না, গুণও করতে পারবেন না, করার মধ্যে একমাত্র ভাগ আছে, যে ভাগ করতে পারি আমরা, তাই না? তাছাড়া অন্য কোনো কিছু করা এখান থেকে সম্ভব না। তাহলে আমরা কি করব, যেহেতু 2 নম্বরের এখানে বড় দেওয়া আছে এটা, তো 2 নম্বরকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিব। তাহলে লেখেন 2 নং সমীকরণকে 1 নং সমীকরণ দিয়ে ভাগ করে। তাহলে দেখেন আমরা জাস্ট 2 নম্বরটা আগে লিখব, যে p ইন্টু 1 প্লাস রেট পার্সেন্ট ওপরে পাওয়ার 2, আর এখানে নিচে লিখবো হচ্ছে 1 নম্বরের এটা, যে p ইন্টু 1 প্লাস রেট পার্সেন্ট ইজ ইকুয়াল টু কত, 6,760 ডিভাইডেড হচ্ছে 6,500। ঠিক আছে, এখানে পি কেটে যাবে, পির সাথে পি কেটে যাবে, আর এইটা দিয়ে ওইটাকে ভাগ করলে একবার ভাগ করা যাবে। ঠিক আছে, মানে এখানে থাকবে হচ্ছে 1 প্লাস আর পার্সেন্ট, শুধু এইটা থাকবে, সমান সমান এইটা ভাগ করলে কত হবে, 0 0 কেটে দেন, 26 26-এ 676 হয়, 26 25-এ 650 হবে। তার মানে ওপরে 26, নিচে আমরা কত লিখতে পারি, 25 লিখতে পারি, তাই না? এখন আসেন এটাকে যদি আমরা ভাঙি, তাহলে এটাকে এইভাবে লেখা যায় না, যে 1 প্লাস আর বাই 100 ইজ ইকুয়াল টু 26/25। আপনি বলবেন যে হ্যাঁ লেখা যায়। এখন আসেন এখানে যদি আমরা 100-কে লসাগু করি, তাহলে এখানে হবে কত, 100 প্লাস আর ইজ ইকুয়াল টু 26/25। 25 দিয়ে 100-কে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2500, প্লাস 25 দিয়ে আর কে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 25 আর ইজ ইকুয়াল টু 26 দিয়ে 100-কে গুণ করে দিলে আমরা পেয়ে যাবো হচ্ছে 2600, তাই না? 2500, হ্যাঁ ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে আমার 25 আর 2600 থেকে 2500 বিয়োগ করে দিলে পাবেন হচ্ছে 100। তাহলে এই যে আর ইজ ইকুয়াল টু কত, আপনি পাবেন হচ্ছে 4। তার মানে আমরা রেটটা পেয়ে গেছি, যে এখানে আমাদের সুদের হারটা কত হবে। আমরা ধরে নিয়েছিলাম যে সুদের হার হচ্ছে আর, এই আর এর মানটা কত পাইছি, 4, তার মানে সুদের হার 4%। ঠিক আছে, এখন এই যে আমাকে বের করতে বলছে প্রিন্সিপাল কত, এখন এই আর এর মান আমরা জানি, আর এর মান এখন 1 নাম্বার বা 2 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসায় দিলেই প্রিন্সিপালটা কত হবে এটা বের হয়ে আসবে। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে 1 নম্বর সমীকরণে 1 নং সমীকরণে আর এর মান বসিয়ে
পি ইন্টু 1+r% ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 6500। তাহলে এই যে পি ইন্টু 1+ এখানে আর এর মান হচ্ছে 4, সো 4% ইজ ইকুয়াল টু 6500। তাহলে পি ইন্টু 1+400 কে লেখা যায় 4% কে লেখা যায় 4/100 ইজ ইকুয়াল টু 6500। এখানে পি ইন্টু 100 যদি লসাগু করেন তাহলে এখানে 100 প্লাস হচ্ছে 4 ইজ ইকুয়াল টু কত? 6500। ঠিক আছে, এরপরে আমরা লিখতে পারি এইভাবে যে পি ইন্টু 104/100 ইজ ইকুয়াল টু 6500। তাহলে পি ইজ ইকুয়াল হোয়াট? এই যে 6500 গুণন হচ্ছে 100 ডিভাইডেড হচ্ছে 104। 13 যদি এইটার দাঁড়ান 6500 গুণন হচ্ছে 100 ডিভাইডেড 104, 13 এখানে 8 বার, 13 এখানে 5 বার, 500, তাহলে 8, 4 এখানে 25, 4 এখানে 2, 2 এখানে যাবে 250 বার, 25 25 625 আর একটা শূন্য। তাহলে প্রিন্সিপাল আমার বের হয়ে গেছে কত? 6250 বের হয়ে গেছে। ঠিক আছে, 6250 টাকা এটা বের হয়েছে পির মান। সো আপনি শুরুতে তো ধরেই নিছেন যে আপনার আসল হচ্ছে পি টাকা, তাই না? এখন আপনি লিখতে পারেন যে অতএব আসলের পরিমাণ বা মূলধনের পরিমাণ যেটাই বলুক, আমি দুইটাই লিখে দিলাম। মূলধনের পরিমাণ কত? 6250 টাকা। ঠিক আছে, এটাই উত্তর। কোনো পরিশ্রম নাই, শুধু ক্যালকুলেশনটা করতে হবে। ঠিক আছে, তাছাড়া অন্য কোনো এখানে এই অধ্যায়ে অন্য কোনো ঝামেলা নেই। সূত্রতে বসাবেন, মান বসাবেন, ক্যালকুলেশন করবেন। দুই নম্বরে চলে যান। 2 নম্বর প্রশ্নটাও ক্লাস 8-এর একটা ম্যাথ, কিন্তু ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ক্লাস 8-এর এই ম্যাথের আদলেই একটা ম্যাথ আসছিল যেটা আমরা করব 3 নম্বরে। একই জিনিস, শুধু ডিজিটটা চেঞ্জ হয়েছে। সেম টাইপের একটা ম্যাথ 2019 সালে বাংলাদেশ ব্যাংকের অফিসারের রিটেনে আসছিল। সেম এই ম্যাথটাই 3 নম্বরে আমরা যদিও করব, জাস্ট 2 নম্বরটা ভালো করে বুঝলে 3 নম্বরটা ইজি। এখানে জটিল কোনো কথাবার্তা বলা নেই, এখানে আমার কম্পাউন্ড ইন্টারেস্টের তেমন কোনো প্রয়োগই নাই, জাস্ট মানে গুণ করে দেওয়া, আর কিছুই না। খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে যে একজন ব্যক্তি 5000 টাকা বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে একটি ঋণদান সংস্থা থেকে ঋণ গ্রহণ করলেন। তিনি প্রতি বছর শেষে 2000 টাকা করে কিস্তি পরিশোধ করেন। তিনি দ্বিতীয় কিস্তি পরিশোধ করার পর আরো কত টাকা অবশিষ্ট থাকবে? মানে 5000 টাকা আমি কিস্তি তুলছি, 8% হার হচ্ছে তার সুদের হার। তো আমি প্রথম বছর শেষে আমি 2000 টাকা কিস্তি দিব, দ্বিতীয় বছর শেষে আবার আমি 2000 টাকা কিস্তি দিব। সো দ্বিতীয় বছর শেষে যখন আমি 2000 টাকা কিস্তি দিচ্ছি, তখনও ওই এনজিও আমার কাছ থেকে কত টাকা পাবে এইটা জিজ্ঞাসা করছে। ঠিক আছে, খুব সহজ হিসাব, এক বছর করে আমাকে হিসাবটা করতে হবে। তাহলে খেয়াল করে দেখেন, আমি লোন উঠাইছি 5000 টাকা, এক বছর পরে কিন্তু এটা শুধু 5000ই থাকবে না, এই 5000-এর সাথে সুদও যোগ হবে। তার মানে এক বছর পরে আমার সুদাসল কত হবে এইটা আগে দেখে নিই। আমি তো লোন তুলছি 5000, কিন্তু যখন বছরটা শেষ হয়ে যাবে তখন লোনের পরিমাণ শুধু 5000 হবে না, 5000-এর সাথে এই যে 8%, 5000 8% মানে হচ্ছে 400 টাকা। তাহলে ওই 400 টাকাও আবার আমাকে সুদ হিসেবে তাদেরকে প্রদান করতে হবে। তাহলে আমরা লিখতে পারি না যে, লিখি যে এক বছর পর এই যে লেখা আছে 8% হার, 8%
হার সহ সুদ আসল হবে। সুদ আসল কত হবে? আপনি বলবেন যে সুদ আসল মানে হচ্ছে ভাই অ্যামাউন্ট, আর অ্যামাউন্ট মানে হচ্ছে এই যে প্রিন্সিপাল, অর্থাৎ যেই টাকাটা আমি ধার নিছি প্লাস এই টাকাটার ওপরে আবার আমাকে 8% হারে কি করতে হচ্ছে, সুদ দিতে হচ্ছে। তাহলে টোটাল কত টাকা আমার কাছ থেকে নিচ্ছে ওরা? 5,000 প্লাস হচ্ছে এই যে 400 টাকা সুদ, তার মানে টোটাল অ্যামাউন্ট আমার কত? এই যে 5,400 টাকা, 5,400। এখন বলতেছে যে 1 বছর শেষে, মানে প্রতি বছরে আপনি 2,000 টাকা করে কিস্তি দেন। তাহলে এখন আপনি লিখতে পারেন না যে প্রথম বছর শেষে, প্রথম বছর শেষে 2,000 টাকা কিস্তি দেওয়ার পর ঋণের পরিমাণ না লিখে আমরা অবশিষ্ট ঋণ লিখি। প্রথম বছর শেষে 2,000 টাকা কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ কত থাকবে? আপনি বলবেন যে ভাই এখন আমার টোটাল ঋণ হচ্ছে 5,400, তার মধ্যে যদি আমি 2,000 টাকা পরিশোধ করি তাহলে আমার কাছ থেকে ওরা এখনো পাবে কত? 3,400 টাকা। তাহলে প্রথম বছর শেষে এখনো 3,400 টাকা ঋণ আছে। এখন এই যে দ্বিতীয় বছর শেষে কি হবে খেয়াল করেন। আমরা লিখতে পারি যে দ্বিতীয় বছরে 8% হার সহ সুদাসল। দ্বিতীয় বছরে আপনার এই যে 3,400 টাকা ঋণ এখনো বকেয়া আছে, এইটার উপরে আবার আপনাকে সুদ দেওয়া লাগবে না? এইটার উপরেও কিন্তু সুদ দিতে হবে। তাহলে আপনার সুদাসল কত হবে? 3,400 প্লাস এই যে 3,400 8%, তাহলে টোটাল কত হবে? 2 কেটে দেন, 38-এ 240, 4-8 32, 240 আর 32 মানে হচ্ছে 272। তাহলে এই যে 3,400 আসল আর সুদের পরিমাণ হচ্ছে 272, তাহলে টোটাল কত? এই যে 3,672 টাকা। এটা হচ্ছে 2 বছর পরে আমার অ্যামাউন্ট, মানে ঋণের অ্যামাউন্ট হচ্ছে এত। এখন দ্বিতীয় কিস্তি পরিশোধের পর আমার ঋণ কত থাকবে সেটা জিজ্ঞাসা করছে। তাহলে এই যে আমরা লিখতে পারি যে দ্বিতীয় বছর শেষে $2,000 টাকা কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ কত থাকে? এই যে আমার বর্তমানে ঋণ হচ্ছে 3,672, এখান থেকে আমি 2,000 টাকা কিস্তি দিয়ে দিব, তাহলে আমার থাকবে কত? এই যে 1,672 টাকা। এইটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর, যে দ্বিতীয় কিস্তি পরিশোধের পরে আমার এই যে অবশিষ্ট ঋণ থাকবে 1,672 টাকা। ঠিক আছে? পরেরটাতে চলে যান। 3 নম্বর। 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে কোনো পার্থক্য নাই। এই 3 নম্বর প্রশ্নটাই বাংলাদেশ ব্যাংকের অফিসারে আসছিল 2019 সালে। ওখানে শুধু 2 বছর পরে কত জিজ্ঞাসা করছে, মানে দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে,
আর এখানে জিজ্ঞাসা করছে তৃতীয় কিস্তি দেওয়ার পরে, মানে হচ্ছে 3 বছর পরে ঋণ কত থাকবে, আর ডিজিটগুলো চেঞ্জ, তাছাড়া সেম জিনিস দিয়ে রাখছে। ঠিক আছে, ঠিক আছে। বলা হচ্ছে যে এক ব্যক্তি ঋণদান সংস্থা থেকে বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদে 1,60,000 টাকা ঋণ নিলেন। তিনি প্রতি বছর শেষে 60,000 টাকা পরিশোধ করলে তৃতীয় কিস্তি দেওয়ার পর তার আর কত টাকা ঋণ থাকবে? তৃতীয় কিস্তি দেওয়ার পরে তার কত টাকা ঋণ থাকবে এটা জিজ্ঞাসা করছে। তার মানে আগেরটার মতোই, আগেরটা যদি আমরা বুঝে থাকি এটা আমরা একইভাবে লিখতে পারি যে 1 বছর পর সুদের হার হচ্ছে 9%। 9% হারে সুদ সহ আসল বা সুদাসল লিখতে পারেন। আগেরটাতে সুদাসল লিখছে, এটা বোধহয় একটু আলাদা করে লিখলাম যে সুদ সহ আসল। ঠিক আছে, তাহলে সুদ সহ আসল কত? এই যে আমার আসল হচ্ছে 1,60,000 টাকা, প্লাস এই 1,60,000-এর ওপরে আমি আবার 9% হারে আমি ইন্টারেস্ট পাবো। তাহলে এখানে কত আসে? 1,60,000 প্লাস 2 শূন্য কেটে দেন, 9 কত হয়ে যায়? 90, 6 নং 54, 90 আর হচ্ছে 54, তার মানে হচ্ছে 144। 144, 2 শূন্য কেটে দিলে 144, আর এখানে থাকে 2টা শূন্য, মানে হচ্ছে 14,400। তাহলে 14,400 70 74, 1,74,400, 1,74,400। এখানে বোধহয় দশমিক আসবে, সংখ্যা বড় হয়ে গেল। ঠিক আছে, মানে টাকা লিখে দেন। এই যে ঝামেলাটা হচ্ছে এই যে বড় সংখ্যা। ঠিক আছে, পার্টনারশিপ আর কম্পাউন্ড ইন্টারেস্টের ঝামেলা হচ্ছে এই যে বড় বড় সংখ্যা। এখন আসেন, তাহলে আমি প্রথম কিস্তি দিব কত? 60,000 টাকা, তাই না? তাহলে আমরা লিখতে পারি যে প্রথম কিস্তি দেওয়ার পরে প্রথম কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ কত থাকে? এই যে 1,74,400 মাইনাস 60,000, এই পাশে জায়গা হবে, যদি বিয়োগ করে দেই তার মানে হচ্ছে 60 বিয়োগ করলে 1,14,000, 1,14,400 থাকবে, 1,14,400 থাকবে। ঠিক আছে, এখন আসেন দ্বিতীয় বছর। আমরা লিখতে পারি যে দ্বিতীয় বছরে 9% হারে সুদ সহ আসল কত পাওয়া যাবে? এই যে এখন আমার ঋণের পরিমাণ 1,14,400 প্লাস 1,14,400 9%, 2 কেটে দেন, কেটে দিলে 1,144 থাকে। 1,144-এর সাথে 9 গুণ করে দেন, আমি যদিও ক্যালকুলেটরে করতেছি। আর এখানে হচ্ছে 1,14,400, তাই না? 1,14,400 প্লাস এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 10,296। এই দুইটা যোগ করলে আমরা পেয়ে যাবো হচ্ছে 1,24,696, 1,24,696 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 2 বছর শেষে আমার সুদ আসল। এখন আসেন দ্বিতীয় কিস্তি দেওয়ার পরে কি অবস্থা হয়? আমরা লিখতে পারি যে দ্বিতীয় কিস্তি দেওয়ার পর
অবশিষ্ট ঋণ কত থাকবে? 1,24,696 মাইনাস হচ্ছে 60,000 থেকে বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো 64,696, 64,696 টাকা। এটা হচ্ছে আমার দ্বিতীয় কিস্তি দেওয়ার পর। এখন আসেন তৃতীয় বছরে, আমরা লিখতে পারি যে তৃতীয় বছরে 9% হারে সুদ সহ আসল কত থাকবে? এখন আমার ধার হচ্ছে 64,696 প্লাস 64,696 9% দশমিক আসবে। তাহলে দেখেন এখানে হচ্ছে আমার ধার হচ্ছে 64,696 প্লাস এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো হচ্ছে 5,822.64। এই দুইটা যোগ করলে আমার টোটাল ঋণের পরিমাণ কত? 70,518.64 টাকা। ঠিক আছে, এখন আসেন তৃতীয় কিস্তি দেওয়ার পর, অর্থাৎ এখন আমরা রেজাল্টটা বের করব যে অতএব তৃতীয় কিস্তি দেওয়ার পর অবশিষ্ট ঋণ হচ্ছে 70,518.64 মাইনাস হচ্ছে 60,000 ইজ ইকুয়াল টু 10,518 টাকা 64 পয়সা। ঠিক আছে, এই 10,518 টাকা 64 পয়সা হচ্ছে তৃতীয় কিস্তি দেওয়ার পরে ঋণের পরিমাণ। পরেরটাতে চলে যান 4 নম্বর। দেখেন 4 নম্বরে ঢোকার আগে একটা বিষয় ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে এই লাস্ট যে 3টা ম্যাথ আমরা করছি, এই 3টা ম্যাথে বছরের সুদ ছিল, যে 1 বছরের কত, 2 বছরের কত, হ্যানতেন এগুলো ছিল, বা বাৎসরিক সুদের পরিমাণ ছিল। কিন্তু কখনো কখনো প্রশ্নে আপনাকে এই যে ষান্মাসিক কথা জিজ্ঞাসা করতে পারে। ষান্মাসিক মানে হচ্ছে যে সুদের হিসাব 6 মাস পর পর হিসাব মানে কাউন্ট করতে হয় বা হিসাব করতে হয় 6 মাস পর পর। সো আমরা যখন কোনো সুদের হার দেখি, যেমন এখানে সুদের হার 12% বলেনি, 12% বলছে। এখন খেয়াল করেন, এই যে 12% বলা আছে, এই 12% হচ্ছে আপনার 1 বছরের সুদ। 1 বছর বা 12 মাস, 1 বছর বা 12 মাসের সুদ হচ্ছে আমার এই 12%। যখনই আমাকে ষান্মাসিক বলবে, সেমি অ্যানুয়ালি বলবে, হাফ ইয়ারলি বলবে, অর্থাৎ 6 মাসের কথা বলবে, তখন কি করতে হবে? 1 বছরের সুদ বা 12 মাসের সুদ যদি 12% হয়, তাহলে এই যে হাফ ইয়ার, অর্ধবার্ষিক, অথবা এই যে 6 মাস, এই 6 মাসের সুদ কত হবে? আপনি তখন বলবেন যে ভাইয়া সময় যেহেতু আমার অর্ধেক হয়ে গেছে, তাহলে এই যে সুদের হার যেটা আছে এইটাও আমার অর্ধেক হয়ে যাবে। অর্থাৎ যখনই আপনাকে ষান্মাসিক, সেমি অ্যানুয়ালি বা হাফ ইয়ারলি বলবে, তখন প্রথম যেই কাজটা সেটা হচ্ছে এই সুদের হারটাকে 2 দিয়ে ভাগ করে দেয়া। সুদের হারটাকে কি করে দেয়া? 2 দিয়ে ভাগ করে দেয়া। অর্থাৎ প্রশ্নে যে 12% দেওয়া আছে, এই 12%কে 2 দিয়ে ভাগ করে যেটা উত্তর আসবে, অর্থাৎ যে 6% আসবে, এইটাই হবে এখন থেকে আমার সুদের হার। কারণ আমাকে সুদের হিসাব করতে হবে 6 মাস পর পর। ঠিক আছে, এটা যেন ভুল না হয় ভাই, কারণ আমরা রিটার্ন খাতা যখন দেখি তখন এই ধরনের অনেক ভুল পাই, যে বলছে ষান্মাসিক, স্টুডেন্ট অত খেয়াল করেনি, করেনি, প্রশ্নে 12% আছে, ও 12% ধরে অঙ্ক করে দিয়ে আসছে। এই ছোট জিনিসটা যেন ভুল না হয়। যখনই ষান্মাসিক দেখবেন, বুঝবেন যে ভাই
এই 12কে আগে অর্ধেক করে দিব। এটা শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রেই প্রযোজ্য হয় সাধারণত। সিম্পল ইন্টারেস্টও ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টও আপনি প্রয়োগ করতে পারেন, বা সিম্পল ইন্টারেস্টে যদি এই ধরনের সিচুয়েশন আসে যে 1 বছরের জায়গায় 6 মাসের কথা বলছে, 3 মাসের কথা বলছে, সেটার হিসেবে কিন্তু সিম্পল ইন্টারেস্টে ওই ধরনের মাস সাধারণত দেয়ই না। কম্পাউন্ড ইন্টারেস্টেই পোলাপান সবচেয়ে বেশি ভুল করে, এবং কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা এই জিনিসটা মিস করে যাই। এটা যেন মিস না হয়ে যায়, এটা যেন মিস না হয়। তাছাড়া পুরো ম্যাথই হচ্ছে একই। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যেহেতু রিটেন করতেছি ফর্মুলা লাগবে। এখন কথা হচ্ছে যে ভাই ফর্মুলার বিষয়টা খুব ইজি। আমরা যখন 1 বছর বা ইয়ারলির যখন কম্পাউন্ড অ্যামাউন্ট বের করছি, অর্থাৎ সুদ আসল বের করছি, তখন আমরা কি করছি যে এই যে পি ইন্টু 1 + এই যে রেট পার্সেন্ট লিখে এখানে টাইম দিছি এন, তাই না? এখন যখন আমাকে বলবে যে এই যে ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদ, তখন আমার কম্পাউন্ড অ্যামাউন্টের সূত্র কি করতে হবে? একই সূত্র, পি ইন্টু এই যে 1+। যখনই ষান্মাসিক বলছে তখন এই যে আমরা রেট পার্সেন্টকে 2 দিয়ে ভাগ করে দেই নাই, 2 দিয়ে ভাগ করে দিছি, এখানেও তাই করতে হবে। এখানে রেট পার্সেন্ট কত? আর। তার মানে এই আর কে 2 দিয়ে ভাগ করব, নিচে 100 আমার ঠিকই থাকবে, নিচে 100 ঠিকই থাকবে। এখানে ইয়ারলির যখন আমরা হিসাব করছি তখন টাইম দিছি এন, কিন্তু হাফ ইয়ারলির যখন করব তখন টাইম দিতে হবে কত? এন এর সাথে 2 গুণ, অর্থাৎ এখানে যেই সময়টা থাকবে তার সাথে 2কে গুণ করব। এখন কথা হচ্ছে যে ভাইয়া 2 কেন গুণ করব, এখানে 2 কেন থাকবে? একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে আমি যদি আপনাকে বলি যে 1 বছরের সুদ কিন্তু হিসাব করবেন সেমি অ্যানুয়ালি, 6 মাস পর পর, তখন আপনি কি করবেন যে 1 বছরের মধ্যে 6 মাস পর পর একবার সুদের হিসাব করবেন, আবার 6 মাস পর আরেকবার সুদের হিসাব করবেন। তো সুদের হিসাব আপনি যতবার করবেন এখানে ঠিক পাওয়ার ততই দিতে হবে। তো সুদের হিসাব এখানে 2 বার করতেছেন, তার মানে 2 পাওয়ার হবে। আবার যদি আপনাকে বলতাম যে ভাই সুদের হিসাব ধরেন যে 2 বছর, আপনাকে জিজ্ঞাসা করছে যে সুদের হিসাব করবেন সেমি অ্যানুয়ালি, 2 বছর পরে তাহলে আপনার সুদ কত হবে? তাহলে 2 বছরে সেমি অ্যানুয়ালি হিসাবে যদি হিসাব করেন তাহলে কতবার করতে হবে? এই যে 6 যোগ 6 যোগ 6 যোগ 6, 4 বার সুদের হিসাব করতে হচ্ছে না? তাহলে এন মানে কি? এই যে 2 বছর, তাহলে যদি আমাকে 4 বছর 2 বছরের সুদের হিসাব বের করতে হলে তাহলে আমি সুদের হিসাব করছি কতবার? 4 বার করছি না? এই জন্য এখানে সময়ের সাথে জাস্ট 2কে গুণ করে দিতে হবে যখন আমাকে বলবে ষান্মাসিক 6 মাস পর পর সুদের হিসাব করো। বোঝা গেছে? তাছাড়া সব জিনিস একই। এখানে রেটকে 2 দিয়ে ভাগ করে দিব, আর টাইম যেটা থাকবে সাথে 2কে গুণ করে দিব। বোঝা গেছে? এগুলো যেন ভুল না হয়, এগুলো ভুল হলে কিন্তু পুরো রেজাল্টই ভুল আসবে। এখন দেখেন 4-এ কি বলা হচ্ছে যে জনাব এক্স এর নিকট 2 বছর মেয়াদে বিনিয়োগ করার জন্য 1 লাখ টাকা আছে। তার নিকট থাকা 2টি অপশন হলো বার্ষিক 12% সরল সুদে 2 বছরের জন্য বিনিয়োগ, অথবা 10% ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে 2 বছরের জন্য বিনিয়োগ করতে পারে। তাহলে 2টি বিনিয়োগের মধ্যে কোনটি লাভজনক আপনার মতামত দিন। এটাও বাংলাদেশ ব্যাংকে আসা ম্যাথ। এই 2টা বিনিয়োগের মধ্যে লাভজনক কোনটা, এটা একটা মতামত আমাকে দেয়া লাগবে। এখন এখানে একটা কথা আছে, 1 লাখ টাকা সামনে আমার 2টা অপশন, হয় আমি এই টাকাটা সরল সুদে খাটাবো অথবা চক্রবৃদ্ধি সুদে খাটাবো। যদি আমি সরল সুদে খাটাই, টাকাটা যদি সরল সুদে খাটাই তাহলে সরল সুদের রেট হচ্ছে আমার 12%, আর টাকাটা যদি আমি কম্পাউন্ডে খাটাই, চক্রবৃদ্ধিতে খাটাই, তাহলে আমার রেট আমার কত? 10%। তো আমি কিছুক্ষণ আগে যেটা বলছি এটা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে প্রযোজ্য, নট সিম্পল ইন্টারেস্ট। ঠিক আছে? এখানে বোঝানোর জন্য হয়তো আমি 12 ধরছি, কিন্তু আপনি আবার হুট করে এই 12কে অর্ধেক করে দিয়েন না। এই 12 কিন্তু হচ্ছে এই যে সিম্পল ইন্টারেস্টের সুদের হার, সিম্পল ইন্টারেস্টের সুদের হার কিন্তু আপনাকে অর্ধেক করতে হবে না, আপনাকে অর্ধেক করতে হবে কম্পাউন্ড ইন্টারেস্টের রেট, অর্থাৎ 10%কে আপনাকে অর্ধেক করতে হবে। প্রশ্ন বুঝে কিন্তু আগাইতে হবে। তাহলে আমাদের সামনে 2টা অপশন, তো সরল সুদ বের করা সহজ, আমরা ওইটা আগে বের করে দেখি যে ও কত টাকা সুদ পাবে। তাহলে আমরা লিখতে পারি জনাব এক্স, নাম পাই নাই, দেখেন জনাব এক্স যদি 12% হার সরল সুদে
1,00,000 টাকা বিনিয়োগ করেন, তাহলে 2 বছর শেষে প্রাপ্ত সরল সুদের পরিমাণ হবে এখানে সমান যাবে, সমান হবে কত টাকা হবে? আমরা সিম্পল ইন্টারেস্ট কিভাবে ফাইন্ড করতে হয় এটা শিখে আসছি। প্রিন্সিপাল কত? 1 লক্ষ। রেট কত দেওয়াই আছে 12%। সময় কত দেওয়াই আছে 2 বছর। 2 কেটে দেন, 12 দোকানে 24 আর এখানে 1000, তার মানে কত? 24,000 টাকা পাবে। যদি সরল সুদে বিনিয়োগ করে তাহলে 1,00,000 টাকা থেকে 24,000 টাকা পাওয়া যাবে। সরল সুদ বের করা সহজ, বের করে দিলাম। এরপর আসেন, আমার সামনে আরেকটা অপশন দিয়ে রাখছে যে যদি ষান্মাসিক সুদে বিনিয়োগ করে, মানে চক্রবৃদ্ধি সুদে, তাহলে কি হবে? এখন লিখি, আর যদি 10% হার ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে বিনিয়োগ করেন, তাহলে 2 বছর শেষে প্রাপ্ত সুদের পরিমাণ, শুধু লিখি কথা শর্ট করি, প্রাপ্ত সুদের পরিমাণ হবে কত টাকা? আগে আমরা ফর্মুলা লিখব, দেন আমরা এই কাজটা করব। তাহলে এখানে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আমরা যেটা জানি সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্টের সূত্র। আমরা যেটা সূত্রটা জানি যে P ইন্টু 1 প্লাস এই যে রেট পার্সেন্ট ওপরে পাওয়ার n, এটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্টের সূত্র। আর প্রশ্নে কি জিজ্ঞাসা করছে? কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হবে। সো কম্পাউন্ড অ্যামাউন্টের মধ্যে কি কি থাকে? এটার মধ্যে কি কি আছে? এইটার মধ্যে আছে হচ্ছে প্রিন্সিপাল আছে আর হচ্ছে ইন্টারেস্ট আছে। এটার মধ্যে আছে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্ট। সো আমি যদি শুধুমাত্র কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে চাই তাহলে আপনাকে কি করতে হবে? সেম সূত্র লিখবেন যে P ইন্টু 1 প্লাস এই যে, করার পরে এটা তো হচ্ছে আপনার অ্যামাউন্ট, এখান থেকে জাস্ট কি করতে হবে? প্রিন্সিপালটাকে বাদ দিতে হবে। এখান থেকে আপনাকে প্রিন্সিপালটাকে বাদ দিতে হবে। কি কারণে? এইটার মধ্যে কি কি আছে? এটার মধ্যে আছে প্রিন্সিপাল ইন্টু ইন্টারেস্ট, এখান থেকে জাস্ট আপনাকে প্রিন্সিপালটা বাদ দিতে হবে। তাহলে এই যে পজিটিভ পি নেগেটিভ পি কেটে শুধুমাত্র ইন্টারেস্ট থাকবে। সো যখন আপনি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলবে তখন সেম সূত্র লিখে এখান থেকে জাস্ট আপনার প্রিন্সিপালটাকে কি করে দিতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ঠিক আছে, আশা করি এগুলো জানেন, তারপরে আমি একটু স্মরণ করাই দিচ্ছি। তো আমার প্রশ্নে এরা জানতে চাইছে যে কম্পাউন্ড ইন্টারেস্ট, সো আমরা এখানে সেই জিনিসটাই বের করব। যে P ইন্টু 1 প্লাস এই যে R মাইনাস 2, সরি R ডিভাইডেড 2 100 ওপরে কত? 2n মাইনাস কত? P। আগে আমরা ফর্মুলা লিখে নিলাম, লিখে নেওয়ার পরে এখন আপনি মানে মানগুলো বসাই দেন। আমরা জানি যে প্রিন্সিপাল ওর কাছে আছে 1,00,000 টাকা, 1,00,000 লেখেন। 1 প্লাস রেট আমরা কত জানি? কম্পাউন্ডের রেট কত? 10। এই যে 10/2 ডিভাইডেড হচ্ছে 100। এখানে এই যে 2 ইন্টু সময় কত বলেই দিছে যে সময় হচ্ছে 4 বছর, তার মানে কি 2 ইন্টু 2 মাইনাস কত?
প্রিন্সিপাল কত? 100,000। এখন আপনি ক্যালকুলেশন লাগান। 1 প্লাস এই যে 5/100, এখানে হচ্ছে পাওয়ার 4, মাইনাস হচ্ছে 1 লক্ষ। এখানে যদি আপনি ডিরেক্ট করতে চান, ডিরেক্ট করতে পারেন যে 100 কে 100 সাথে 5 যোগ করে দিলে 105। 105/100 পাওয়ার হচ্ছে 4, মাইনাস হচ্ছে গুণন। এখানে যদি ক্যালকুলেশন করতে চান করতে পারেন, কাটাকাটি আপনি আলাদা রাফ করতে পারেন। 105 আর 100কে যদি কেটে ছোট করি, 5 দিয়ে ভাগ করলে 21, 5 দিয়ে ভাগ করলে এই যে 20, এটার উপরে পাওয়ার 4 আছে মানে হচ্ছে 21/20, এখানে 4 বার হবে। ঠিক আছে, এখন এখান থেকে আপনি বাদ দিয়ে দিবেন কত? এই যে আপনার প্রিন্সিপাল 1 লক্ষ। এটা ক্যালকুলেশন করতে হবে। এখানে 2, 4, 5টা, 1, 2, 3, 4টা, তার মানে একটা শূন্য থাকবে। 21, 21, 641, 641 এর সাথে আবার 641, তাহলে 641 গুণন হচ্ছে 641, সাথে হচ্ছে 10, তাই না? এখানে ভুল করলাম ক্যালকুলেশন কোথায়। দাঁড়ান, আমি জাস্ট 1টা 2টা 3টা 4টা, 1টা 2টা 3টা 4টা, হ্যাঁ ঠিকই আছে, 4টা কাটছি। তাহলে 641 গুণন হচ্ছে 641 গুণন আবার 10, এদেরকে ভাগ দিতে হবে 2 দুগুণ 4 দুগুণ 8, 8 দিয়ে। এখানে কোথায় ভুল করতেছি না? এক, 2, 3, 4, 2 দুগুণ 4 দুগুণ 8 দুগুণ 16, এই যে এই জায়গাটাতে ভুল করতেছিলাম। ঠিক আছে, 4টা 2 না, 20, 20, 4টা শূন্য কেটে দিলাম। 40 গুণ 640 হচ্ছে 10, হচ্ছে 16। হ্যাঁ, এখন আসুন এইটা ক্যালকুলেশন করে নামবে হচ্ছে 1,21,550, 1,21,550 টাকা 63 পয়সা। আর এই যে আপনার প্রিন্সিপাল 1 লক্ষ, এটা বাদ দিয়ে দিবেন। বাদ দিয়ে দিলে এই যে 21,550 টাকা 63 পয়সা, এটা হচ্ছে আপনার মূলধনের আর চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। এই ক্যালকুলেশনটা আপনাকে সামলাইতেই হবে। ঠিক আছে, এই ক্যালকুলেশন সামলাইতে হবে। পরীক্ষার হলে সবচেয়ে কমন যে বাধাটা থাকবে সেটা হচ্ছে ক্যালকুলেটর থাকবে না, কিন্তু ক্যালকুলেশনটা আপনাকে করতে হবে। সেটা মানে যেভাবেই পারেন সেভাবেই করতে হবে। ঠিক আছে, তো আমার চক্রবৃদ্ধি সুদ আসছে কত? 21,550 টাকা 63 পয়সা। আর সরল সুদ আসছে কত? 24,000 টাকা। তো আমাকে বলতেছে যে কোনটাতে বেশি লাভ পাওয়া যাবে, সেই ক্ষেত্রে আমার মতামত জিজ্ঞাসা করছে। তাহলে এখানে সরল সুদ বেশি পরিমাণে পাওয়া যায় চক্রবৃদ্ধির চেয়ে। সো আমরা এখানে লিখতে পারি না যে এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদের চেয়ে বেশি।
সুতরাং আমার মতে জনাব এক্স এর কাছে থাকা ৳1,00,000 সরল সুদে বিনিয়োগ করা লাভজনক। ঠিক আছে, এইটাই হচ্ছে এই প্রশ্নের উত্তর। রিটেনে কোড না লাগানোই ভালো। ঠিক আছে, রিটেনে কোড লাগায়েন না, কোড রিটেনে না লাগানোই উত্তম। পাঁচ নম্বরে চলে যান। কারণ কোড কেন লাগানো যাবে না, ওইটাকে আবার আপনাকে ধরেন পরীক্ষক সবই জানে, আমরা যেসব পদ্ধতি ব্যবহার করে পরীক্ষক সবই জানে, কিন্তু তারপরে ওকে তো আমাকে রিটেনে বুঝাইতে হবে যে আমি বিষয়টা আনছি কোত্থেকে। সো ওই কোডিং মেথডে গেলে দেখা যাবে যে ওই কোডিং মেথড কিভাবে আসছে ওইটার ডেরাইভেশন আবার ওকে দেখাইতে হবে। ধরেন যদি নাই জেনে থাকে তাইলে ওর কাছে বিষয়টা বিদ্ঘুটে লাগবে যে কোত্থেকে কি করছে। সো যখন আমি কোডিং মেথড আবার ওকে দেখাইতে যাব তখন আমার টাইম কিল হবে। সো যেই টাইমে ওকে আমি দেখাবো যে কোডিং মেথডটা কোত্থেকে আসছে, তার চেয়ে বেটার হচ্ছে আমি সূত্রতে ফালাই ম্যাথ শেষ করে দিব। ঠিক আছে, সূত্রটা একটু অনেকের কাছে কমপ্লিকেটেড মনে হয়, কিন্তু রিটেনে সূত্র দিয়েই করতে হবে। দেখেন 5 নাম্বার দেখেন, 5-এ কি বলা হচ্ছে যে বার্ষিক শতকরা 10 টাকা হার সুদে 5,000 টাকায় 3 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত হবে। তার মানে এখানে সুদের হার দেওয়া আছে 10%, আপনার প্রিন্সিপাল দেওয়া আছে 5,000 টাকা, সময় দেওয়া আছে 3 বছর। আমাকে জিজ্ঞাসা করছে যে সরল সুদ আর চক্রবৃদ্ধি সুদের পার্থক্য কত, এইটা বের করতে হবে, তাই না? তো এখানে আগে আমরা চক্রবৃদ্ধি সুদ বের করবো, দেন আমরা সরল সুদ বের করবো। এখানে যেহেতু সবকিছু দেওয়া আছে, আপনি চাইলে এগুলো লিখলে হয় অথবা ডিরেক্ট লিখলে হয় যে চক্রবৃদ্ধি সুদ এটা। ঠিক আছে, সো আমি যদি একদম করেই দেখাই যে ধরেন যে আপনি লিখলেন এইভাবে দেয়া আছে মূলধন বা আসল যেটাই বলি না কেন, পি সমান সমান এই যে কত 5,000, সুদের হার কত দেওয়া আছে, এই যে দেখেন 10%। সময় কত দেওয়া আছে, এই যে দেখেন সময় দেওয়া আছে 3 বছর। অতএব চক্রবৃদ্ধি সুদ আমরা একটু আগেই বলছি যে এটাকে কিভাবে ফাইন্ড করবেন, পি ইন্টু 1 + r% লিখতে পারেন অথবা r/100 উপরে n মাইনাস দিয়ে দিবেন কত পি। ঠিক আছে, পির মান আপনি জানেন দেওয়া আছে 5,000। 1 + রেট হচ্ছে আপনার 10%, লিখে দেন 10/100 মাইনাস হচ্ছে পি মানে হচ্ছে 5,000। তাহলে এই যে 5,000 ইন্টু এটা এখানে ডিরেক্ট আপনি ক্যালকুলেশন করতে পারেন যে 110/100 ওপরে এই যে পাওয়ার 3 হবে, সময় যেহেতু 3 বছর বলছে,
মাইনাস হচ্ছে 5000। এই যে 5000 গুণন ক্যালকুলেশন করলে 0 0 কেটে যাবে, 11/10। উপরে পাওয়ার 3 মানে হচ্ছে এখানে 11/10 লেখা লাগবে 3 বার। ঠিক আছে, এখান থেকে এই যে আপনার প্রিন্সিপালটাকে বিয়োগ করে দিবেন 5000। এখন ক্যালকুলেশন করেন, এখানেও 3 0 এখানেও 3 0 কেটে গেল, 5 11 55, 55 সাথে 121। সো 121 সাথে যদি আমরা 55কে গুণ করে দেই তাহলে আমরা পাবো 6655। 6655 মাইনাস হচ্ছে 5000 ইজ ইকুয়াল টু 1655 টাকা। এইটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ। 3 বছরের চক্রবৃদ্ধি সুদ কত? 1655 টাকা। ক্লিয়ার? এখন আসেন সরল সুদ বের করব। সরল সুদ খুবই সহজ। অতএব ওপরে আমি সব কিছু লিখে আসছি। সরল সুদ কেমনে বের করে? আপনি বলবেন যে এই যে প্রিন্সিপাল 5000, রেট হচ্ছে 10%, রেট হচ্ছে আমার 10%, সময় হচ্ছে 3 বছর। 2 0 2 0 কাটলাম, 50 10 500, 500 আর 3 কত হয়ে যায়? 1500 টাকা। 1500 টাকা। এখন লেখেন, অতএব শুধু পার্থক্য লিখতে পারেন, অথবা লিখতে পারেন যে চক্রবৃদ্ধি এবং সরল সুদের পার্থক্য কত। এই যে 1655 মাইনাস হচ্ছে 1500 ইজ ইকুয়াল হচ্ছে 155 টাকা। 155 টাকা, এটাই উত্তর। যে সরল এবং চক্রবৃদ্ধি সুদের পার্থক্য 155। রিটেন ম্যাথ জিনিসটা একটু নিরস লাগে আমার কাছে পড়াইতে, মানে আমি খুব বেশি এনজয় করি না। ঠিক আছে, একে তো একটা ম্যাথে প্রচুর সময় দিতে হয়, সব জিনিস লিখতে হয়, আমার আবার ধৈর্য খুব কম। আমি রিটেন ম্যাথ খুব কম নেই, বছরে একটা। তাছাড়া আমার রিটেন পড়াইতে ভালো লাগে না, কারণ রিটেন ম্যাথ বারবার পড়ার কিছুই নেই। বছরে একবার পড়াইলেই যথেষ্ট, একটা ব্যাচ থাকলেই যথেষ্ট। রিটেন ম্যাথের চ্যালেঞ্জ কম। ঠিক আছে, চ্যালেঞ্জ কম বলতে বুঝাচ্ছি যে আমি যে কোনো ভেরিয়েবল ধরে ম্যাথ সমাধান করতেই পারি, ম্যাথ আমার সমাধান হবেই। সেটা 1 পৃষ্ঠা লাগুক, 2 পৃষ্ঠা লাগুক, আর 3 পৃষ্ঠা লাগুক, ম্যাথ সমাধান হবে। বাট আসল কিকটা হচ্ছে যে আপনি আসলে সবচেয়ে কম সময় সমাধান করতে পারেন। 30 সেকেন্ড, 40 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট। ঠিক আছে, বা এমনভাবে চিন্তা করে আপনি বের করলেন, ওই জিনিসটা খুব টানে। এইভাবে সবাই বের করতে পারবে, সবাই বের করতে পারবে। এখানে আসলে কঠিনের কোনো কিছু নাই। ঠিক আছে, চ্যালেঞ্জ কম এখানে রিটেন ম্যাথে আর কি। 6 নম্বরে চলে যাবে। দেখেন, আমরা এই যে রিটেনের কথা যেটা বললাম, যে রিটেনে আসলে আপনি যে কোনোভাবেই ক্যালকুলেশন করে পার পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। বাট প্রিলিমিনারিতে না অনেক জিনিস জানতে হয়। যেমন এই যে যখন প্রিতে 12.5% চলে আসে, তখন আমরা ঝামেলায় পড়ে যাই বা দ্রুত হিসাব করতে পারি না। সো ওই যে যখন আমরা পার্সেন্টেজ প্রিলিতে পড়াই, তখন আমরা বলি যে পার্সেন্টেজ ভ্যালুগুলার ফ্র্যাকশনাল ভ্যালু মাথায় রাখতে হবে। মাথায় রাখলে এই বিষয়গুলো খুব ইজিলি সমাধান করা যায়। ঠিক আছে, যেমন এখানে 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8। ঠিক আছে, বা এরপরে আমরা একটা ম্যাথ পাবো এরকম 16/2/3%, ওইটার ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/6। সো এই ফ্র্যাকশনাল ভ্যালু আমরা যত দ্রুত জানতে পারবো বা যত করতে পারবো, তার ম্যাথ সমাধান দ্রুত হয়ে যাবে। তো আসেন, এখানে বলা হচ্ছে যে একটা নির্দিষ্ট টাকার উপরে 12.5% চক্রবৃদ্ধি হারে 2 বছরের মোট সুদ 510 টাকা। একই সময়ের জন্য ওই মূলধনের 12.5% হারে সরল সুদ কত টাকা হবে? তার মানে প্রথম অংশে কিছু টাকা ছিল, কত টাকা আমরা জানি না, সেই টাকার উপরে যদি আমরা 12.5% হারে
2 বছরে সুদের হিসাব করে চক্রবৃদ্ধি হারে, তাহলে আমরা 510 টাকা সুদ পাবো। এখন বলতেছে যে একই সময়ের জন্য, মানে হচ্ছে এই 2 বছরের জন্যই ওই একই মূলধনের উপরে 12.5% হারে সরল সুদ কত, সিম্পল ইন্টারেস্ট কত, এইটা বের করে দেখান। তো এই বিষয়টা খুবই ইজি। আমরা একটু আগেই বলে আসছি যে ভাই আমরা যেই ফর্মুলাটা ইউজ করতেছি সেটা হচ্ছে কম্পাউন্ড অ্যামাউন্টের সূত্র। যখন আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে হচ্ছে, জাস্ট ওখান থেকে পি কে বিয়োগ করে দিচ্ছি, অর্থাৎ মূলধনকে বিয়োগ করে দিচ্ছি। সেখানে আমার মূলধনটা দেওয়া নাই। সো আমি যদি এইভাবে ইকুয়েশনটা সাজাই, যে আমি এখানে বলতে পারি না যে ধরি মূলধন পি টাকা, প্রশ্ন মতে এই যে পি টাকা হচ্ছে আমার মূলধন, আর এই যে 510 টাকা এটা হচ্ছে আমার সুদ। তাহলে মূলধনের সাথে যখন আমি সুদকে যোগ করে দিছি, তখন আমি ফলাফল হিসেবে এখানে কি পাবো, সুদাসল পাবো না? মানে সুদ সহ আসল কত সেটা তো পাবো নাকি? তাহলে সুদ সহ আসল কত হবে? আপনি বলবেন যে পি ইন্টু 1 প্লাস এই যে আপনার রেট পার্সেন্ট, আর ওপরে হচ্ছে আপনার কি টাইম হবে বা এন হবে। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখি, এই পির মান তো আমরা জানি না, তাহলে পি প্লাস 510 ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস এই যে রেট কত, আপনি বলবেন যে ভাইয়া 12.5%, তাহলে লিখলাম 12.5%। টাইম কত বলেই দিছে 2 বছর, এই যে টাইম লিখলাম 2 বছর। তার মানে সমানের বাম পাশেও আমি সুদাসল লিখছি, সমানের ডান পাশেও আমি সুদাসলই লিখছি, তাই না? এখন খেয়াল করে দেখেন, এই যে পি প্লাস 510 ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস, একটু আগেই বলছি যে এই জিনিসগুলো জানা থাকলে এখানে আর উল্টার ক্যালকুলেশন করা লাগবে না। এই 12.5%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/8, তাহলে এটাকে আমরা ডিরেক্ট বলতে পারি যে 1/8 উপরে হচ্ছে পাওয়ার 2। তাহলে পি প্লাস 510 সমান সমান পি ইন্টু, গুণন চিহ্নই দিই, এখানে ক্যালকুলেশন করলে 8 কাট, 8-এর সাথে 1 যোগ করে দিলে 9, তার মানে হচ্ছে 9/2। উপরে পাওয়ার কত আছে, এই যে 2 আছে। তাহলে এই যে পি প্লাস 510 সমান সমান পি গুণন 9 9 81। এই যে দেখেন এখানে ভুল করছে না, 2 লিখছি, এখানে 8 লিখতে হবে না। নিচে এই যে দেখেন ডিনোমিনেটর কত, 8 8 8 কত, এই যে 64। এখন আসেন 81-র সাথে পি গুণ করলে 81 পি হয়ে যাবে, তাহলে এই পাশে 81 পি চলে আসলো। 64-র সাথে পি গুণ করলে এখানে 64 পি প্লাস এই যে 64-র সাথে 510-কে গুণ করে দেন, তাহলে 510 ইন্টু হচ্ছে 64, তাই না? এখন আপনি জাস্ট বিয়োগ করেন, এই যে 81 পি মাইনাস হচ্ছে 64 পি ইজ ইকুয়াল টু 510 ইন্টু 64। তাহলে এখানে করলে কত হবে, 7 71 10 81, তার মানে হচ্ছে 17 পি ইজ ইকুয়াল টু 510 ইন্টু 64। তাহলে পি ইজ ইকুয়াল টু হোয়াট, 17 এটার ভিতরে যাবে 30 বার, 30 আর 64, 3 64-তে হচ্ছে 192 আর একটা শূন্য। দেখেন প্রিন্সিপাল কিন্তু বের করে ফেলছি, যে 1920 টাকা এইটা হচ্ছে আমার মূলধন। এখন প্রশ্নে আমাকে বলতেছে যে ভাই এই 1920 টাকার ওপরেই 12.5% হারে 2 বছরের সিম্পল ইন্টারেস্টটা কত, তুমি আমাকে সেটা একটু বের করে দেখাও। তাহলে এখন আমরা লিখতে পারি যে, এখানে একটু লিখে দিই যে অতএব মূলধন 1920 টাকা, সুতরাং 1920 টাকার ওপর 12.5% হারে 2 বছরের সরল সুদ হবে কত, এই যে 1920 ইন্টু 12.5% গুণন হচ্ছে 2, ঠিক আছে? এখানে আরেক লাইন একটু করতে হবে, 12.5% মানে আমরা জানি 1/8 ইন্টু হচ্ছে 2,
2 এখানে 4 বার, 4 এইটার ভিতরে কতবার যাবে? 1920। 1920 ভাগ হচ্ছে 4, 480 বার যাবে, ইজ ইকুয়াল টু 480 টাকা। তাহলে এই যে দেখেন সিম্পল ইন্টারেস্ট কত? 480 টাকা। হ্যাঁ, সব কাভার হয়ে যাবে। বাংলাদেশে যত ব্যাংক আছে, ব্যাংকের যত পরীক্ষা হয়, আল্লাহর রহমতে ভালো করতে পারবেন। ঠিকঠাক মতো প্র্যাকটিস করলে, ম্যাথ যদি সহজ দেয়, পাঁচটায় ঠিক করতে পারবেন। তাহলে মিনিমাম 3টা তো ঠিক করতে পারবেন 5টার মধ্যে। মিনিমাম 3, মানে মিনিমাম কথাটা ভুল বললাম, অ্যাটলিস্ট 3টা তো করবেনই, 3টার বেশিও করতে পারেন। পরেরটাতে চলে যাই। দেখেন 7 নম্বরে বলা হচ্ছে যে 2 বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য, এখানে 2 বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য, 2 বছরের জন্যই 50,000 টাকার সরল সুদ হচ্ছে 4,000 টাকা। তো একই সময়ের জন্য ওই একই হারে একই টাকার চক্রবৃদ্ধির সুদ কত? তাহলে এখানে চক্রবৃদ্ধির সুদ জিজ্ঞাসা করছে, সময় বলছে একই সময়, মানে হচ্ছে 2 বছরের চক্রবৃদ্ধির সুদ কত হবে? এই 50,000 টাকা। এখন কথা হচ্ছে যে সুদের হার কত, এইটা দেওয়া নাই, সুদের হার আগে আমাকে বের করতে হবে। তো এখানে সুদের হার বের করার যে নিয়মটা আমরা সিম্পল ইন্টারেস্টে শিখে আসছি, ওইটা প্রয়োগ করব। কারণ প্রশ্নের প্রথম অংশে বলতেছে যে 2 বছরের একটা নির্দিষ্ট সময়ের জন্য 50,000 টাকায় সরল সুদ পাওয়া যায় 4,000 টাকা। তার মানে 50,000 টাকা 2 বছর সরল সুদে বিনিয়োগ করলে যদি 4,000 টাকা পাওয়া যায়, তাহলে এখান থেকে আমি ইজিলি বের করতে পারবো যে আমার সুদের হার কত। ইজিলি বের করতে পারবো না যে আমার সুদের হার কত হবে? তাহলে খেয়াল করেন, আমরা সিম্পল ইন্টারেস্টে এগুলা দেখে আসছি না, তো আমরা লিখতে পারি যে আমরা জানি সুদের হার সমান সমান 100 গুণন মোট সুদ ডিভাইডেড এই যে আসল গুণন সময়। ঠিক আছে, এখানে জায়গা আছে, এখানে লিখি। তাহলে 100 গুণন মোট সুদ, মানে হচ্ছে এই যে 4,000 টাকা, 4,000 টাকা। আসল মানে হচ্ছে এই যে 50,000 টাকা। সময় মানে হচ্ছে এই যে 2 বছর। ঠিক আছে, তাহলে এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য কাটলাম, এখান থেকে 2 শূন্য, এখান থেকে 2 শূন্য, 5 20 140, 10 দুগুণ 20, ভুল বললাম, 3 শূন্য 3 শূন্য কাটলাম, 2 দুগুণ 4, এখানে 2, 50 দুগুণ 100, 2 দুগুণ 4। ঠিক আছে, 4% হবে। এখানে সুদের হার কত হয়ে যাবে? ক্যালকুলেশন করে 4% পাওয়া যাবে। তাহলে বলতেছে যে ওই একই সময়ের জন্য, অর্থাৎ 2 বছরের জন্য একই হার, মানে হচ্ছে সরল সুদে যে হারে দিছে কম্পাউন্ডার, সে একই হার, অর্থাৎ 4% হারে এই 50,000 টাকার চক্রবৃদ্ধি সুদ কত, এটা জিজ্ঞাসা করছে। তাহলে এখন আপনি বের করতে পারবেন না যে অতএব দেখেন, আপনি কিন্তু চাইলে আবার
ধরেন যে অনেকের মনে অনেক কনফিউশন থাকে যে ভাই এত শর্ট হয়ে যাচ্ছে, আপনি চাইলে এই বিষয়টাকে আরেকটু বড় করতে পারেন। আমি তো এখানে চাইলে লিখতে পারি যে অতএব চক্রবৃদ্ধি সুদ এত, সূত্রতে ফালা মান বসায় দিলাম, করে হয়ে গেল। অনেকে চিন্তা করে যে এইভাবে বোধ হয় না, হবে না, বা আরেকটু লিখতে হবে। যারা আরেকটু লিখতে পছন্দ করেন তারা আবার এইভাবে লিখতে পারেন যে দেয়া আছে মূলধন P is equal 50,000, সময় N equal 2 বছর, সুদের হার R% is equal to 4%। লিখে দেন। অনেকেই লিখতে অভ্যস্ত বা ভাল লাগে, সৌন্দর্যের ব্যাপার আছে এরকম। যদিও আপনি এত সময় পাবেন না, এত কাহিনী করার টাইম পাবেন না ম্যাথে, ঠিক আছে। এখন আপনি লেখেন যে অতএব চক্রবৃদ্ধি সুদ কত হবে? P ইন্টু 1 প্লাস রেট পার্সেন্ট টু দি পাওয়ার N মাইনাস হচ্ছে P। তাহলে এই যে 50,000, 1 প্লাস রেট হচ্ছে 4%, টাইম 2 বছর, মাইনাস হচ্ছে 50,000। 100 আর 4 যোগ করে দিলে 104 হবে এখানে। 104 বাই 100 করে পাওয়ার 2 মাইনাস হচ্ছে 50,000। একশো চার বাই 100কে আপনি ছোট করে লিখতে পারেন, অথবা অ্যাজ ইট ইজ রেখে দিতে পারেন যে 104 বাই 100 উপরে পাওয়ার 2 আছে, তার মানে 2 বার লিখতে হবে। মাইনাস হচ্ছে এখানে 50,000, ঠিক আছে। 2 শূন্য 2 শূন্য কেটে গেল। 104-এর সাথে 104-কে যদি আমরা গুণ করে দিই, তার সাথে আবার 5 আছে, গুণ করে দিলে 54,080 পাবো। 54,080, এখান থেকে এই যে 50,000কে বিয়োগ করে দিলে আমরা উত্তর পেয়ে যাব 4,080 টাকা। এটাই হচ্ছে আমার চক্রবৃদ্ধি সুদ, ঠিক আছে। বিভিন্ন জন আপনাকে বিভিন্নভাবে বিভিন্ন তরিকা বলে দিবে। আমি একটা তরিকা দিচ্ছি, আরেকজন আরেকটা বলে দিবে, বাট পরীক্ষার হলে আপনি আসলে কিভাবে প্রেজেন্ট করতে চান এটাই হচ্ছে মেইন। এখন কথা হচ্ছে যে ভাই বেস্ট কোনটা? বেস্টের কোনো শেষ নাই, ভালোর কোনো শেষ নাই, ঠিক আছে। ভালোর কোনো শেষ নাই। আপনার দেখতে হবে যে আমার সময় কতটুকু আছে, আমার জায়গা কতটুকু, আমি কতটুকু পারতেছি, সেই অনুযায়ী লিখতে হবে বা সেই অনুযায়ী কাজ করতে হবে। আপনি এত কিছু লিখতে যায় যদি সময় ম্যানেজ করতে না পারেন, বা এত কিছু লিখে যদি ম্যাথের রেজাল্টই আপনার না মিলে, তাহলে আদতে কোনো লাভ হবে না। যতটুকু পারেন, মানে যতটুকু লিখলে পরীক্ষকের মনের মধ্যে এইটা জাগবে না যে এটা কোত্থেকে পাইছে, এইটা যাতে না, এই প্রশ্ন যাতে তার মনেও ইয়ে না হয়, সে অনুযায়ী লিখবেন বা ততটুকুই লিখবেন। আপনারা দেখেন, যারা আপনাদের যারা ছোট ভাই বোন যারা আছে, যে বুয়েটে যারা ভর্তি পরীক্ষা দেয়, আপনি ওদের কাছ থেকে শুনেন। আমরা চাইলে কিন্তু এখানে কিছু লাইন বাদ দিতে পারি, যেমন এই যে এই লাইনটা আমরা চাইলে স্কিপ করতে পারি, বা এরকম অনেক লাইনই আছে চাইলে আমরা স্কিপ করতে পারি। যারা বুয়েটের অ্যাডমিশন টেস্ট দেয়, আপনারা ওদের কাছ থেকে গল্প শুনবেন যে ওদের তো লিখিত পরীক্ষা হয়, লিখিত পরীক্ষায় গণিত টনিত করতে হয়। তো দেখা যাচ্ছে যে একটা গণিত করতে 1 পৃষ্ঠা লাগবে, কিন্তু ওকে জায়গা দিছে অর্ধেক পৃষ্ঠা। তো এখন ও জায়গা পাবে কোথায়? তখন ওরা কি করে, 2 লাইন 3 লাইন 4 লাইন, মানে যার যেই রকম ইয়ে আছে সে অনুযায়ী স্কিপ করে যায়, স্কিপ করে করে অর্ধেক পৃষ্ঠার মধ্যেই ম্যাথটা শেষ করে, ঠিক আছে। এরকম করা যায়, কারণ ভাই আমরা পরীক্ষককে যাই ভাবি না কেন, পরীক্ষককে যাই ভাবি, পরীক্ষক
অনেক এক্সপার্ট, অনেক এক্সপার্ট। আপনার এই যেমন আজকে সুমন ভাই একটা পোস্ট দিছে দুপুরের দিকে, তখন একটা ছেলে কমেন্ট করছে নিচে যে পরীক্ষক আসলে এত কিছু দেখে না, পরীক্ষক এত কিছু দেখে না বা এত গুরুত্ব সহকারে পরীক্ষক গুরুত্ব সহকারে দেখে না, এই কথা মানলাম। কিন্তু ভাই বিশ্বাস করেন, আপনি যেখানে ভুল করবেন, একটা পৃষ্ঠার মধ্যে আপনার লেখা চমৎকার, আপনার বাক্যের গাঁথনি চমৎকার, সবকিছু ঠিক আছে, বাট আপনার ওই পৃষ্ঠায় শুধু একটা মাত্র বানান ভুল হয়েছে, পরীক্ষকের চোখ ওখানে আগে যাবে, ওখানে আগে যাবে। সো হালকা ভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। পরীক্ষক আপনার প্রথম 1 লাইন 2 লাইন দেখেই বুঝতে পারে কাহিনী কি, আপনি কি করছেন ভিতরে। এই যে আমরা যখন ধরেন যে বোর্ড পরীক্ষা দিতাম, তখন কি বলতো যে শুরুতে এবং শেষে একটু ভালো করে লিখতে হবে, মাঝখানের বিষয়গুলো পরীক্ষক দেখে না। এই কথা কেন বলতো? যে ভাই পরীক্ষক আপনার প্রথম 2 লাইন 3 লাইন পড়েই আপনার সম্বন্ধে একটা ধারণা তৈরি করে নেবে যে আপনি ভিতরে কি লিখছেন। আপনার প্রথম 2 লাইন 3 লাইন ইন্ট্রোডাকশনে যদি আপনার যাতা হয়, পরীক্ষক আপনার পুরো জিনিস পড়বে না, এটা সত্যি, আপনাকে একটা এভারেজ নাম্বার দিয়ে ও চলে যাবে। কিন্তু আপনার প্রথম ইন্ট্রোডাকশন, সেটা 2 লাইন 3 লাইন 4 লাইন যাই হোক, ওইটা যদি চমৎকার হয়, ওই জিনিসটা যদি চমৎকার হয়, হয় ও ধৈর্য ধরে আপনার পুরো লেখা পড়বে এনজয় করার জন্য, না হলে আপনার সম্বন্ধে একটা ভালো ধারণা তৈরি হয়ে যাবে, আপনাকে একটা মার্কস দিবে। ঠিক আছে? অনেকেই যে রিটেন পরীক্ষা দিয়ে এসে বলেন না যে ভাই আমি ফোকাস রাইটিং লিখছি 4 পৃষ্ঠা, আর্গুমেন্ট রাইটিং লিখছি 3 পৃষ্ঠা, এইটা লিখছি এত পৃষ্ঠা, তারপরেও ভাই আমার রিটেনটা ফেল আসলো কেন? কথা হচ্ছে যে পরীক্ষক আপনি কয় পৃষ্ঠা লিখছেন এটা গুণে নম্বর দেয় না, এটা গুণে নম্বর দেয় না। হয়তো আপনি যেভাবে লিখছেন আমার ভালো লাগেনি, এই জন্য আপনি নম্বর পাননি। সো আপনি কয় পৃষ্ঠা লিখে আসলেন এটা মুখ্য না। আপনি 2 পৃষ্ঠা লেখেন, 1.5 পৃষ্ঠা লেখেন, কিন্তু এমন লেখা লিখলেন 1.5 পৃষ্ঠায় যে পরীক্ষক ওখানে 35-এর মধ্যে আপনাকে 25 দিতে বাধ্য। ঠিক আছে? লেখা কম হোক, কিন্তু লেখাটা যেন একদম সেই লেভেলের হয়। অনেকেই এই যে এখন দেখি গ্রাফ চার্ট দেয় না ভাই, সেটা দোষের কিছু না, কিন্তু আপনি 3 পৃষ্ঠা বা 4 পৃষ্ঠা ফোকাস রাইটিং লিখে তার মধ্যে গ্রাফ চার্ট হেন তেন দিয়ে আপনি 2 পৃষ্ঠা বোঝাই করে রাখছেন, এটা করা যাবে না। আপনাকে ওখানে কোনো আপনাকে জাস্ট আগে বুঝতে হবে যে ভাই ফোকাস রাইটিং কেন লিখতে দেয়, এইটা আগে বুঝতে হবে যে ওরা এত কিছু থাকতে, দুনিয়ায় এত কিছু জিনিস আছে, তারপরে আমাকে কেন এই রচনা টাইপের জিনিস কেন লিখতে দিবে, বা এই যে সামারি রাইটিং কেন লিখবে, এই জিনিসটাকে বুঝতে হবে। ওরা দেখতে চায় আপনি লিখতে পারেন কিনা, আপনি কত জানেন, এইটা ওরা পরীক্ষা করতে চায় না। ওরা চায় আপনি লিখতে পারেন কিনা, আপনি কত ভালোভাবে লিখতে পারেন, শুধু এতটুকু দেখে যে আপনি লিখতে পারেন কিনা। লিখতে পারলে সেটা কত ভালোভাবে লিখতে পারেন সেটা দেখে। আপনি কত জানেন, কত ডেটা জানেন, এগুলা কোনো ইয়ে করে না, কারণ ওইটা আপনার কোনোদিন কাজে লাগবে না। ব্যাংকের ক্ষেত্রে ওটা কাজে লাগবে, কোনো কাজে লাগবে না। বা এই যে ম্যাথ করতেছি, শুধু দেখে যে আপনি মানে ওই আমাদের এক বড় ভাই বলতো, ঠিক আছে, যে এই যে ব্যাংকে যেই ম্যাথ দেয়, যেমন আমরা যেগুলো করতেছি, ওই বড় ভাই বলতো আমাদেরকে যে তোরা পাগল না সুস্থ, এইটা বোঝার জন্য ম্যাথ দেয়। এই ধরনের ম্যাথ দেয় হচ্ছে একটা কাজে, যে পরীক্ষা দিচ্ছে ও সুস্থ নাকি পাগল, এইটা টেস্ট করার জন্য ম্যাথ দেয়। ঠিক আছে? তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য নাই, কারণ এই ম্যাথ আপনার লাগবে না। তো ব্যাংকে 30 বছর 40 বছর চাকরি করুন, এই ম্যাথ আপনার জীবনে লাগবে না। ঠিক আছে? তো আগে বুঝতে হবে যে ওরা যেই জিনিসগুলো দিচ্ছে কেন দিচ্ছে, কি টেস্ট করার জন্য দিচ্ছে। দেখেন 8 নাম্বার, দেখেন এই টাইপের একটা ম্যাথ আমরা একটু আগে করে আসছি, একটু আগে। এখানে বলা হচ্ছে যে যদি 16 সমস্ত 2/3% হারে কোনো আসলের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ 1270 টাকা হয়, তাহলে ওই একই টাকার ওপর একই হারে এবং একই সময়ের সরল সুদ কত হবে। একটু আগে সমাধান করে আসছে এটা। তাহলে এখানে আমার মূলধন দেওয়া নাই, এটা একটা ঝামেলা। তো আগে আমরা মূলধন বের করব। আমরা লিখতে পারি এইভাবে যে ধরি মূলধন P টাকা,
প্রশ্ন মতে এই যে আমার মূলধন থেকে আমি 3 বছরে সুদ পাইছি 1270 টাকা, তার মানে এই মূলধন পির সাথে যদি আমি আমার এই সুদের পরিমাণটাকে যদি যোগ করে দিতে পারি, তাহলে এটা আমার কি হয়ে গেল? সুদাসল হয়ে গেল। সুদাসল। তাহলে সুদাসলের ফর্মুলা আমরা জানি, সেটা কি? পি ইন্টু 1 এই যে রেট পার্সেন্ট, ওপরে হচ্ছে আমার সময়। তাহলে খেয়াল করেন, পি প্লাস 1270 1 এই যে রেট দেখেন দেওয়া আছে 16 সমস্ত 2/3%। 16 সমস্ত 2/3% যা 16.63% তা বা 16.67% তা একই জিনিস, এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আবার এটাও বলা চলে এই 16 সমস্ত 2/3% মানে হচ্ছে 50/3%। আপনি যেভাবে বলেন ভাই, ঠিক আছে, আপনি যেভাবে লেখেন। সো আমরা যদি এখানে এইটাকে এইভাবে লিখি, 16 সমস্ত 2/3%, সময় কত? 3 বছর। এই যে 3 বছর। তাহলে এই যে পি প্লাস 1270 ইকুয়াল টু, আপনি চাইলে যদি চান যে আমি লাইন বাড়াবো, লাইন বাড়াইতে পারেন। এখন লিখতে পারেন যে 50/3 ডিভাইডেড হচ্ছে 100, উপরে হচ্ছে পাওয়ার 3। তাহলে এই যে পি প্লাস 1270, এই 16 সমস্ত 2/3%-এর ফ্র্যাকশনাল ভ্যালু হচ্ছে 1/6। এখানে ক্যালকুলেশন করে আপনি ধরেন একবারে ডিরেক্ট নামাই দিলেন যে 1/6, উপরে দেন পাওয়ার 3। পি প্লাস 1270 ইজ ইকুয়াল টু পি ইন্টু 6 6 6 7 7/6, উপরে পাওয়ার 3 আছে, এই যে পাওয়ার 3। পি প্লাস 1270 ইজ ইকুয়াল টু পি ইন্টু 7 3 বার মানে হচ্ছে 7 7 49, 49 সাথে হচ্ছে আপনার 343। 343 নিচে কত? 6 6 36, 6 36 হচ্ছে 216। ঠিক আছে, মানে 7-এর উপরে পাওয়ার 3, 7 3 বার গুণ, 6-এর উপরে পাওয়ার 3, 6 3 বার গুণ করে এই যে এটা পাইছি। তাহলে আমরা লিখতে পারি না যে 343-এর সাথে পি গুণ করে দিলে, এই যে 343 পি কে এই পাশে নিয়ে আসলাম, 216-র সাথে পি কে গুণ করে দিলে 216 পি প্লাস হচ্ছে এই যে 1270 গুণন 216। এখন আসেন 343 থেকে 216, 343 পি মাইনাস হচ্ছে 216 পি ইজ ইকুয়াল 1270 গুণন 216। তাহলে এখানে পেয়ে যাবো হচ্ছে 127 পি ইজ ইকুয়াল টু 1270 গুণন 216। 127 এটার ভিতরে 10 বার যাবে, তাহলে পি ইন্টু কত? 2160 হয়ে যাবে। তাহলে আমরা মূলধন পেয়ে গেছি, যে আমাদের মূলধন জানতাম না, পি ধরছিলাম, সেটার মান কত? 2160। তাহলে লেখেন যে অতএব মূলধন 2160 টাকা। আমাদেরকে বলতেছে যে সরল সুদ কত হবে? 16 সমস্ত 2/3% হারে 3 বছরের এই টাকার উপরে। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং 2160 টাকার ওপর 16 সমস্ত 2/3% হারে 3 বছরের সরল সুদ হবে 2160 গুণন, আপনি ডিরেক্ট লিখতে পারেন যে 50/3 লিখতে পারেন। 2160 গুণন 50/3% গুণন 3 বছর, 2160 গুণন 1/6 ইন্টু 3। 3 এটার ভিতরে যাবে 2 বার, 2 দিয়ে এটার ভিতরে যাবে হচ্ছে 108 বার, আর একটা শূন্য। এই যে 1080 টাকা, এটা হচ্ছে আপনার সরল সুদ 1080 টাকা। ঠিক আছে, এইটাই চাইছে আমাদের কাছ থেকে।
পরেরটাতে চলে যান 9 নম্বর। 9 কি বলা হচ্ছে যে লাবণী 1 বছরের টাকা জমা দিয়ে 10,000 টাকা সার্টিফিকেট কিনেছেন, যা অর্ধবার্ষিক। এখানে একটু কারেকশন করতে হবে, সেটা হচ্ছে যে এখানে 4% হবে না, এখানে কতটা হবে 8%। হ্যাঁ, এখানে বিষয়টা লিখতে হবে 8%। যে লাবণী 1 বছরের টাকা জমা দিয়ে 10,000 টাকা সার্টিফিকেট কিনেছেন, যা অর্ধবার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করে। তার সার্টিফিকেটে প্রদত্ত মোট সুদের পরিমাণ কত? এত কাহিনীর মধ্যে যাব না। 10,000 টাকা 1 বছরের জন্য 8% হার ষান্মাসিক চক্রবৃদ্ধি সুদে রাখছে, তাহলে সেখান থেকে কত টাকা সুদ পাওয়া যাবে 1 বছর পরে, সেটা জিজ্ঞাসা করছে। আমি কি বলছিলাম যে অর্ধবার্ষিক ষান্মাসিক কথা উল্লেখ থাকলে সবার প্রথমে যেটা করতে হবে যে সুদের হারটাকে অর্ধেক করে দিতে হবে। তার মানে এখানে সুদের হার যেটা দেওয়া আছে 8%, এইটাকে অর্ধেক করলে যে 4% হয়, সেটা ধরে আমাকে কি করতে হবে, সুদের হিসাব করতে হবে, তাই না? সুদের হিসাব করতে হবে। তো আমরা লিখতে পারি যে দেয়া আছে মূলধন, এই যে 10,000 টাকা, 10,000 টাকা, ঠিক আছে। সুদের হার R% সমান সমান কত? এই যে বলছে 8%, এই যে 8% লিখলাম। সময় কত বছর? 1 বছর। 1 বছর। আমাকে বলছে যে চক্রবৃদ্ধি সুদ কত পাবে, মানে ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদ। তাহলে আমরা লিখতে পারি যে অতএব ষান্মাসিক হারে চক্রবৃদ্ধি সুদের পরিমাণ। আমরা কিন্তু দেখে আসছি যে চক্রবৃদ্ধির সুদ কেমনে বের করা লাগে, এবং এইটাও দেখছি যে ষান্মাসিক কথা উল্লেখ থাকলে চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা সেটাও কীরকম হয়। এই যে P ইন্টু 1 প্লাস এই যে R ভাগ হচ্ছে 2 ডিভাইডেড হচ্ছে 100, ওপরে কি লিখতে হয় 2n লিখতে হয়। যেহেতু সুদ বের করব, তাই এখান থেকে কি করব, মূলধনটাকে বিয়োগ করে দিব। সিম্পল জিনিস। তাহলে দেখেন P মানে হচ্ছে 10,000, 1 প্লাস রেট কত 8, তার মানে 8 ভাগ 2 ডিভাইডেড 100, 2n মানে হচ্ছে 2 ইন্টু 1 মাইনাস হচ্ছে P মানে হচ্ছে এই যে 10,000, 1 প্লাস 4/100 পাওয়ার 2 মাইনাস 10,000। তাহলে এই যে 10,000 ইন্টু 104/100, এই লাইন স্কিপও করা যায়, আমি লিখেই দিলাম। দেখেন 104/100 উপরে পাওয়ার আছে 2, তার মানে 2 বার হবে। 104/100 গুণন হচ্ছে 104/100। এখান থেকে জাস্ট প্রিন্সিপালটাকে বিয়োগ করে দিতে হবে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 2 2 4 0 কেটে যাবে। তাহলে আমার হচ্ছে 104 গুণন হচ্ছে 104 মানে হচ্ছে 10,816। এই যে 10,816 বিয়োগ হচ্ছে 10,000, তাহলে এই যে চক্রবৃদ্ধি সুদ কত আসে? 816 টাকা আসে। এটাই উত্তর, 816 টাকা।
লাস্ট ম্যাথ দেখেন আজকের 10 নম্বর। 10-এ কি বলা হচ্ছে যে অমিত একটি ব্যাংকে কিছু টাকা 15% বার্ষিক চক্রবৃদ্ধি হারে বিনিয়োগ করলো। যদি ব্যাংকটি চক্রবৃদ্ধি সুদের পরিবর্তে সরল সুদ প্রদান করে তাহলে সে 2 বছরে সুদ হিসেবে 2400 টাকা পাবে। সে 2 বছরে চক্রবৃদ্ধি হারে কত টাকা সুদাসল পাবে বের করুন। কথা বুঝছেন? 15% হার সুদে টাকা রাখছে, দেয়ার কথা চক্রবৃদ্ধি দিছে কি সরল। তো সরল সুদ কত দিছে? 2400 টাকা দিছে 2 বছরে। তো জিজ্ঞাসা করছে আমাদেরকে যে তাহলে 2 বছরে চক্রবৃদ্ধি হারে কতটুকু সুদাসল পাবে। চক্রবৃদ্ধি হারে সুদাসল বের করতে বলছে। তাহলে প্রথম কথা, আমরা এখান থেকে মূলধন কত এইটা আমরা জানি না, কিন্তু চাইলেই মূলধন বের করতে পারবো। চাইলেই মূলধন বের করতে পারবো, যেহেতু এখানে বলেই দিছে যে 2 বছরে সরল সুদ পাওয়া যাবে কত? 2400 টাকা 15% হারে। তাহলে চাইলে এখান থেকে আমি মূলধন কত এটা বের করতে পারি। তো দেখেন, আমরা লিখতে পারি এইভাবে যে দেয়া আছে সরল সুদ কত? 2400। সুদের হার 15%। সময় কত দেওয়া আছে? 2 বছর। 2 বছর। এখন লেখেন, আমরা জানি মূলধন বা আসল সরল সুদে মূলধন কিভাবে বের করতে হয়? এই যে 100 গুণন মোট সুদ, ঐকিক নিয়মে করা যায়, বাট আমরা অত ঝামেলায় যাব না। মূলধন সমান সমান হচ্ছে 100 গুণন মোট সুদ, আর এই যে সুদের হার গুণন হচ্ছে সময়। এইটাতে বসালেই মূলধন কত বেরোয় আসবে। তাহলে এই যে 100 গুণন সুদ হচ্ছে 2400, সুদের হার হচ্ছে 15, সময় হচ্ছে 2 বছর। তাহলে 2 এটার ভিতরে যাবে 1200 বার, 15 8 বার, 120 আর একটা শূন্য। তাহলে 80-র সাথে 100 গুণ করে দিলে আমরা পেয়ে যাব 8000 টাকা। এই 8000 টাকাই হচ্ছে মূলধন। ঠিক আছে, এই 8000 টাকায় মূলধন। এখন এই 8000 টাকার উপরে 2 বছরে 15% হারে চক্রবৃদ্ধি সুদ কত হবে এটা বের করতে হবে। তাহলে এখন লেখেন, মানে সুদাসল, চক্রবৃদ্ধি সুদাসল। তাহলে এখন আমরা লিখতে পারি যে এখন দুই বছরে 15% হার সুদে 15% হার চক্রবৃদ্ধি সুদে লিখি, হার কথাটা বাদ দেই। 15% চক্রবৃদ্ধি সুদে সুদাসলের পরিমাণ হবে কত? চক্রবৃদ্ধি সুদাসল বা অ্যামাউন্ট কিভাবে বের করতে হয়? P ইন্টু 1 প্লাস এই যে রেট পার্সেন্ট ওপরে কত টাইম। তাহলে P আমরা জানি এই যে 8000, লেখেন 8000, 1 প্লাস রেট আমরা জানি 15, টাইম কত বলে দিছে যে 2 বছর, এই যে টাইম হচ্ছে আমার 2। তাহলে এই যে 8000 1 প্লাস 5 3 নিচে 20, তাহলে উপরে 3 নিচে হচ্ছে 20, উপরে পাওয়ার হচ্ছে 2। তাহলে এই যে 8000 ইন্টু 20-এরটা 20 3 23, 23/20 উপরে পাওয়ার 2, 8000 গুণন
23/20 গুণন হচ্ছে 23/20, 20 20 400, 400 দুগুণ 800, তার মানে 20 বার, 20 23 হচ্ছে আপনার 460, 460-এর সাথে যদি আমরা 23-কে গুণ করে দেই তাহলে আমরা পাবো 10,580। মানে এটা ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাব 10,580 টাকা। এটাই উত্তর হবে যে চক্রবৃদ্ধি সুদাসনের পরিমাণ হচ্ছে 10,580 টাকা। আমাদের লেভেল 1-এর প্রায় অর্ধেক ক্লাস শেষ। আমরা লেভেল 1-এ 25টা ক্লাস দেওয়ার কথা বলছি, যদি আমি ধরে নিচ্ছি যে 2-1টা ক্লাস হয়তো বেশি হতে পারে, ধরে নিলাম যে 25টা ক্লাস হইলে আমাদের অর্ধেক ক্লাস শেষ, মানে আর অর্ধেক ক্লাস আছে লেভেল 1-এর। আমরা বেশ কয়েকটা অধ্যায় শেষ করে ফেলছি। আমি যদিও সবকিছু পোস্টে যা যা বলছি এটা আমি আপনাদের এই গ্রুপে পোস্ট দিয়ে দেখাই দেবো যে আমি যা যা বলছি তার সাথে মিল আছে কিনা, ঠিক আছে। সো আগামীকালকেও আমাদের একটা ক্লাস হবে, আগামীকালকে বৃহস্পতিবার আমাদের একটা শিডিউল ক্লাস আগামীকালকেও আছে, সেটা হবে আমরা আগামীকালকে খুব সম্ভবত পার্সেন্টেজ শুরু করব। শতকরা খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়, শতকরা প্রিলি রিটেন সব জায়গায়, এমন কোনো পরীক্ষা নাই তৃতীয় শ্রেণীর চাকরির পরীক্ষা থেকে শুরু করে একদম বিসিএস পর্যন্ত সব ধরনের চাকরির পরীক্ষায় শতকরা থেকে প্রশ্ন আসবেই, ঠিক আছে। সো কালকে আমরা শতকরার উপরে পড়বো, 2টা বা 3টা ক্লাস করব। প্রফিট লসও খুবই গুরুত্বপূর্ণ, ওইটাও আমরা পড়ব, মানে টাইম নিয়ে পড়ব। টাইম নিয়ে পড়বো মানে কি, ধরেন যে শতকরার হচ্ছে লাভ ক্ষতি থেকে 4টা 5টার মতো ক্লাস করবো আমরা, 2টা অধ্যায় মিলে। বা এমনও হতে পারে, আমি জানি না যে কয়টা লেকচার শিট রেডি করছে, 6টা ক্লাসও হইতে পারে। মানে আমরা এমন কোনো টাইপস নাই বা এমন কোনো ইয়ে নাই যে আমরা পড়বো না। মূল কথা যে শতকরা লাভ ক্ষতি থেকে প্রশ্ন আসলে যেন ভুল না হয়, প্রশ্ন আসেই, সব ধরনের পরীক্ষাতে প্রশ্ন আসে, ভুল যাতে না হয় লিখিততে এমনভাবে আমরা পড়বো, ঠিক আছে। সো যদি ক্লাস বেশি হয়ে যায় আপনারা সেই ধৈর্যটা রাখবেন, কারণ 2-1টা ক্লাস বেশি হইতে পারে, কারণ অলরেডি আমাদের এখানে 13টা ক্লাস হয়ে গেছে, 19টা, ওইদিকে আবার বীজগণিত বাকি আছে, আবার পাটিগণিতের আরো বেশ কিছু ক্লাস বাকি আছে, ঠিক আছে। সো 25টার হয়তো বেশি হয়ে যাবে ক্লাস, সেই ধৈর্যটা রাখতে হবে। তো দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।